তদন্তের স্বার্থে অভিযুক্তকে শোন অ্যারেস্ট ক্ষমতা ফিরে পেল আইনশৃঙ্খলা বাহিনী। বুধবার এমন আদেশ দেয় আপিল বিভাগ। এর আগে হাইকোর্ট রায় দেয় সুনির্দিষ্ট অভিযোগ ছাড়া কাউকে গ্রেপ্তার করা যাবে না। এদিকে চট্টগ্রাম 2-এ বিএনপির সংসদ সদস্য সরওয়ার আলমগীরের সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করতে কোনো বাধা নেই বলে আদেশ দিয়েছে আপিল বিভাগ। বিস্তারিত জানাচ্ছেন মাইনুল মারুফ। গ্রেপ্তার, জেল, এরপর জামিন, কিন্তু কারামুক্তির আগেই আবারও মামলায় গ্রেপ্তার দেখানো। সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হক সহ অনেকের ক্ষেত্রেই ঘটছে এমন ঘটনা। এমনকি ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সময়ও বিরোধী দলীয় নেতাকর্মীদের ক্ষেত্রে রয়েছে এমন অনেক শোন অ্যারেস্টের উদাহরণ। সম্প্রতি একে হয়রানি উল্লেখ করে রিট হয় হাইকোর্টে। পরে একটি দ্বৈত বেঞ্চ সার্বজনীনভাবে রায় দেয় সুনির্দিষ্ট অভিযোগ ছাড়া কোনো আসামিকে শোন অ্যারেস্ট নয়। এ বিষয়ে রুলও জারি করে উচ্চ আদালত। হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করে রাষ্ট্রপক্ষ। বুধবার প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগ হাইকোর্টের এই রায় স্থগিত করে দিয়েছেন। এই আদেশের মাধ্যমে আইনশৃঙ্খলা বাহিনী স্বাধীন তদন্তের পরিবেশ ফিরে পেল বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল। হাইকোর্টের কতগুলো অন্তর্বর্তীকালীন আদেশ বলেছেন যে এই ধরনের ব্যক্তিদেরকে তাদেরকে কোনোভাবেই সুনির্দিষ্ট মামলা ছাড়া গ্রেপ্তার করা যাবে না। এমন একটি যদি ওপেন অর্ডার থাকে তাহলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কোনো ব্যক্তির বিরুদ্ধে যদি গুরুতর কোনো অপরাধেরও যদি কোনো তথ্য পাই তাহলে তাকে গ্রেপ্তার করতে পারবেন না, তাকে আইনে সোপর্দ করতে পারবেন না। আমাদের অভিযোগের জায়গাটি হচ্ছে এতটুকু। এদিকে চট্টগ্রাম 2 আসনের বিএনপি প্রার্থী সরওয়ার আলমগীরের সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালনে বাধা নেই, তবে জামায়াত প্রার্থী চাইলে নিয়মিত আপিল করতে পারবেন বলে আদেশ দিয়েছেন আপিল বিভাগ। তো এখন হয়তো ওটি মামলা তালিকা থেকে বাদ দিয়ে দিয়েছেন এবং এই পরিস্থিতিতে বলা যায় জনাব সরওয়ার আলমগীর সাহেব তিনি সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের রায়ের পরিপ্রেক্ষিতে নির্বাচন কমিশন তার নাম নির্বাচিত এমপি হিসেবে গেজেটে প্রকাশ করেছেন। তৎপরবর্তীতে তিনি শপথ গ্রহণ করেছেন এবং পার্লামেন্ট অধিবেশনে যোগদান করেছেন, সেটি অব্যাহত থাকবে। আজকে ছিল আদেশের দিন, কিন্তু গতকালকে হাইকোর্ট ডিভিশনের রায় প্রকাশ হয়েছে রাতে। এই জন্য আপিলের ডিভিশন আমাদেরকে বলেছেন রায়ের যেহেতু পূর্ণাঙ্গ কপি পাওয়া গেছে তাই আমাদেরকে সিভিল পিটিশন ফর লিভ টু আপিল ফাইল করতে বলেছেন। আমরা আগামীকালকেই সিভিল পিটিশন ফর লিভ টু আপিল দায়ের করব এবং এই বিষয়টি আবার আপিল বিভাগে শুনানির জন্য নিয়ে যাব। এর আগে হাইকোর্টের রায়ের পর সংসদ সদস্য পদে শপথ নিলেও কার্যকারিতা স্থগিত চেয়ে আপিল করেন তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী জামায়াতের নুরুল আমিন। ইলেকশন কমিশনকে সরকার যদি এইভাবে ব্যবহার করেন। মাইনুল মারুফ, ৭১, ঢাকা। যারা দেশ অস্থিতিশীল ও স্বৈরাচার পুনর্বাসনের পথ তৈরি করতে চায় তাদের রাজপথেই জবাব দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন সমাজ কল্যাণ মন্ত্রী ডাক্তার AZM জাহিদ হোসেন। আর মৎস্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন বিএনপিকে কোনো পরাজিত শক্তি ক্ষমতা থেকে সরাতে পারবে না। রাজধানীতে এক আলোচনা সভায় তারা এসব কথা বলেন। মাহিলা ইসলামের রিপোর্ট। বিএনপির প্রয়াত নেতা শফিউল বারী বাবুর ষষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে বুধবার রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে এই আলোচনা সভা আয়োজন করা হয়। এই সময় তার সহধর্মিণী শফিউল বারী বাবুর রাজনৈতিক জীবন ও দলের প্রতি নিষ্ঠা, আত্মত্যাগের কথা স্মরণ করেন। দেশের উন্নতির জন্য কিভাবে যোগ্য মানুষ তৈরি করা যায় সেই চিন্তাটাই তিনি করেছেন। অনুষ্ঠানে মৎস্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেন, জনগণের সরাসরি ভোটে নির্বাচিত হয়েই বিএনপির রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেয়েছে। তাই নানা ষড়যন্ত্র ও অপচেষ্টা চালিয়েও পরাজিত শক্তি বিএনপিকে ক্ষমতা থেকে সরাতে পারবে না। সংগ্রাম করে প্রত্যেকটি নেতাকর্মী স্বর্ণের মতো খাঁটি আর ইস্পাতের মতো কঠিন হয়েছে। কাজে বিএনপিকে এই সমস্ত পরাজিত শক্তি ৭১-এ যাদের ভূমিকা, বিতর্কিত ভূমিকা, যাদেরকে এই দেশের মানুষ রাজাকার হিসাবে চিহ্নিত করেছে, তারা বিএনপিকে ফেলে দিতে চায়। এত সহজ বিষয়। সমাজ কল্যাণমন্ত্রী ডাক্তার AZM জাহিদ হোসেন বলেন, বাক স্বাধীনতার নামে উস্কানিমূলক বক্তব্য দিয়ে পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করলে তার জবাব রাজপথেই দেয়া হবে। অহেতুক মানুষকে উত্তেজিত করে দেশকে বিপদগ্রস্ত করা এবং স্বৈরাচারের রাস্তাকে খুলে দেওয়ার যে ষড়যন্ত্রে আপনারা নেমেছেন,
এটি বিএনপি বা বিএনপির নেতা কর্মীরা জীবিত থাকা অবস্থায় বাংলাদেশে বাস্তবায়ন হওয়ার কোনো সুযোগ নাই। হুঁশিয়ারি করেন, যারা নতুন করে স্বৈরাচারকে পুনর্বাসনের ষড়যন্ত্র করছে তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলবে বিএনপি। পতিত স্বৈরাচারকে পুনর্বাসন করার জন্য যারা মিশন নিয়ে নেমেছেন তাদের জন্য সুস্পষ্ট ভাষায় আমরা বলতে চাই, বিএনপি ইনশাআল্লাহ জনগণকে সাথে নিয়ে আগামী দিনে যে কোনো ষড়যন্ত্র রুখে দিয়ে যারা স্বৈরাচারকে পুনর্বাসন করার রাস্তা করার চেষ্টা করছেন তাদেরকে রাজপথে যথাযথ জবাব দেওয়া হবে। সভায় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ ও সতর্ক থেকে সব ধরনের ষড়যন্ত্র মোকাবেলার আহ্বান জানান বিএনপি নেতারা। জনাব তারেক রহমানের নেতৃত্বে ইনশাআল্লাহ এগিয়ে যাবে। মাহিলা ইসলাম, ৭১, ঢাকা। স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে ইসির নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছে জামায়াতে ইসলামী। নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব হিসেবে শামসুল আলমের নিয়োগ বাতিল, এমপিও ভুক্ত শিক্ষকদের নির্বাচনে অংশগ্রহণের সুযোগ এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পদধারীদের নির্বাচনে অযোগ্য ঘোষণা সহ একাধিক দাবি জানিয়েছে দলটি। সাতক্ষীরা ৪ আসনের সংসদ সদস্যের বিষয়েও নিজেদের অবস্থান স্পষ্ট করেছে জামায়াত। নয়টি প্রস্তাবের উপরই আমাদের আজকে মোটামুটি আলোচনা হয়েছে। আগের দিনে আমরা যে চিঠি দিয়েছিলাম, গণমাধ্যম কর্মীরা সে চিঠি ইলেকশন অফিস থেকে পেয়েছেন, সেটা নিয়ে আপনারা অনেকেই নিউজ করেছেন, আমাদের সঙ্গে অনেকে টেলিফোনে সেসব বিষয়ে ব্যাখ্যা বিশ্লেষণ আপনারা চেয়েছেন। আজকে প্রধানত 4টি গুরুত্বপূর্ণ বিষয় আমরা আলোচনায় নিয়ে এসেছি। তার মধ্যে প্রধান এবং খুবই গুরুত্বপূর্ণ বিষয় হলো একেবারে অতি সম্প্রতি 2-1 দিনে সরকারের একজন রাজনৈতিকভাবে পরিচিত পলিটিক্যাল ফিগারকে নির্বাচন কমিশন সচিবালয়ের অতিরিক্ত সচিব এডিশনাল সেক্রেটারি হিসেবে জনাব শামসুল আলমকে নিয়োগ দেওয়া হয়েছে। আমরা এটার তীব্র নিন্দা করেছি, তার নিয়োগ বাতিল করার দাবি জানিয়েছি গতকাল দলের পক্ষ থেকে সংবাদ সম্মেলনের মাধ্যমে। আজকের চিঠিতে যে 2টি গুরুত্বপূর্ণ বিষয়, তার এটা অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়। প্রাথমিক শিক্ষায় একটি সমন্বিত কারিকুলাম প্রণয়নের কাজ চলছে বলে জানালেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। তিনি জানান, পাঠ্য বই কেন্দ্রিক শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের নৈতিক মূল্যবোধ গড়ে তোলায় গুরুত্ব দিচ্ছে সরকার। বুধবার রাজধানীতে প্রাথমিক শিক্ষার কারিকুলাম উন্নয়ন বিষয়ক এক সেমিনারে এসব কথা বলেন ববি হাজ্জাজ। প্রতিমন্ত্রী জানান, খুব শিগগিরই শিক্ষকদের জন্য একটি নীতিমালা প্রণয়ন করা হবে। এতে শিক্ষক প্রশিক্ষণ, পেশাগত দক্ষতার উন্নয়ন এবং বেতন কাঠামোকে একটি সুনির্দিষ্ট কাঠামোর আওতায় আনার পরিকল্পনা রয়েছে। শিক্ষার মান নিশ্চিত করতে মনিটরিং ব্যবস্থায় এখনও দুর্বলতা রয়েছে উল্লেখ করে প্রতিমন্ত্রী আরও বলেন, এনসিটিবির গাইডলাইন অনেক শিক্ষকের কাছে জটিল মনে হয়, তাই এগুলো আরও সহজ, ব্যবহার বান্ধব ও বাস্তবমুখী করতে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। বিগত সরকার শিক্ষা খাতের উন্নয়নে প্রয়োজনীয় গুরুত্ব দেয়নি বলেই শিক্ষা ব্যবস্থার নানা কাঠামোগত দুর্বলতা এখনও রয়ে গেছে বলেও মন্তব্য করেন তিনি। মিনিমাম 1 বছর সময় দিতে হবে আমার টিচারদের ট্রেন করা, গার্ডিয়ানদের রেডি হওয়া, স্কুলে রেডি হওয়া, এবং এখানে ইনফ্রাস্ট্রাকচার নিয়ে কয়েকজন কথা বলছেন। ফুল ইনফ্রাস্ট্রাকচার প্ল্যান আমাদের আছে। Kindergarten and 1-2 will be completely play-based education. আর play-based education হতে হলে ক্লাসরুম পুরো চেঞ্জ হয়ে যেতে হবে। বেসিক রেশনাল ডিজাইনের একটা ঘাটতি আমাদের কারিকুলামে ছিল। যারা বলেছেন গত দিনগুলোতে ভালো পলিসি ছাড়া খারাপ পলিসি হয় নাই, তারা ভালো করে পলিসি দেখেন নাই। কারণ একটা পলিসির বাস্তবায়নের সব জায়গা যদি সঠিকভাবে তৈরি করা না থাকে, তাহলে ওইটা ভালো পলিসি হইতে পারে না, ওইটা কয়েকটা লাইন ভালো কথা হইতে পারে। বাঘ শিকার ও পাচার বন্ধে সরকার জিরো টলারেন্স বলে সতর্ক করেছেন পরিবেশ মন্ত্রী আব্দুল আওয়াল মিন্টু। তার দাবি, সরকারের আন্তরিক চেষ্টাতেই সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগারের সংখ্যা দিন দিন বাড়ছে। বিশ্ব বাঘ দিবস উপলক্ষে আজ রাজধানীর বন অধিদপ্তরে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। সুন্দরবনের উপর নির্ভরশীল মানুষদের বিকল্প কর্মসংস্থানের আশ্বাস দিয়েছেন পরিবেশ প্রতিমন্ত্রী। শাহরিয়ার ইমতিয়াজের প্রতিবেদন। জলবায়ু পরিবর্তন, আবাসস্থল সংকোচন, খাদ্য সংকট ও চোরা শিকার ও পাচার সহ নানা হুমকির মধ্যেও সুন্দরবনে বাড়ছে রয়্যাল বেঙ্গল টাইগারের সংখ্যা। তবে বাঘ সংরক্ষণে অগ্রগতি হলেও দীর্ঘমেয়াদে জলবায়ু পরিবর্তন ও আবাসস্থল সংকট এখনো বড় চ্যালেঞ্জ।
বন বিভাগের সর্বশেষ তথ্য বলছে 2024 সালে শুমারিতে সুন্দরবনের বাঘের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 125টিতে। 2014 সালে এই সংখ্যা ছিল 106 এবং 2018 সালে 114টি। ধারাবাহিকভাবে বাঘের সংখ্যা বৃদ্ধিকে সংরক্ষণ কার্যক্রমের ইতিবাচক ফল হিসেবে দেখছেন বন বিভাগ ও বন্যপ্রাণী বিশেষজ্ঞরা। বিশ্ব বাঘ দিবস উপলক্ষে বন অধিদপ্তর এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে আলোচকরা তুলে ধরেন সুন্দরবনের বাঘ রক্ষার গুরুত্ব। আমি যদি কানেক্টিভিটি ডেভেলপ করতে না পারি, আমি যদি ফ্রেশ ওয়াটারকে এনশিওর করতে না পারি, তাহলে এই বন ভবিষ্যতে টিকে থাকবে না। এটি এক ধরনের বনে পরিণত হবে, আমাদের বন্যপ্রাণী বাঘ হুমকির মুখে পড়বে। এই সুন্দরবনের ভিতরে এনক্রোচমেন্ট রক্ষা করতে হলে আমাকে বাঘকে রক্ষা করতে হবে। বাঘই হচ্ছে আমার বন যাতে ধ্বংস কম হয় এবং বনের এনক্রোচমেন্ট কম হয় তার পাহারাদার হিসেবে কাজ করে। অনুষ্ঠানে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী আব্দুল আওয়াল মিন্টু বাঘ শিকার ও পাচার বন্ধে সরকারের জিরো টলারেন্স নীতির কথা স্মরণ করিয়ে দেন। অবৈধ প্রবেশ নিয়ন্ত্রণ করে সুন্দরবনের প্রাণবৈচিত্র্য রক্ষার আশ্বাস দেন প্রতিমন্ত্রী। বাংলাদেশ সরকারের ঐকান্তিক আন্তরিকতা এবং বন বিভাগের নিরলস প্রচেষ্টায় সুন্দরবনে বাঘের সংখ্যা ক্রমেই বৃদ্ধি পাচ্ছে। আমাদের দেশে অনেক সময় বন্যপ্রাণী পাচারের ট্রানজিট হিসেবে ব্যবহৃত হচ্ছে। সরকার বাঘের ট্রাফিক পাচার রোধে আমাদের নীতি হল জিরো টলারেন্স। আর সুন্দরবনের উপর নির্ভরশীল যে মানুষ আছে তাদের জন্য আমরা বিকল্প কর্মসংস্থান এগুলো নিয়ে কাজ করছে। আমাদের ওয়ার্ল্ড ব্যাংক একটা প্রজেক্ট নিয়েছে যার মধ্য দিয়ে তারা আগামী 4 বছর এই অঞ্চলে লাইভলিহুড অর্থাৎ বিকল্প কর্মসংস্থান অল্টারনেট লাইভলিহুড সেটা নিয়ে কাজ করবে। সুন্দরবনের বাঘ সুরক্ষায় বেসরকারি সংস্থা সহ সকল অংশীজনকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বানও জানান বক্তারা। গবেষণা করছেন, কাজ করছেন। শাহরিয়ার ইমতিয়াজ, 71, ঢাকা। কাজ করা হয় আমি মনে করি। প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে দেখা করলো উচ্ছ্বসিত হাসি দিয়ে হাত বাড়িয়ে দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া শিশু তাহসিন। গেল 27 জুলাই রাজধানীর আর্মি স্টেডিয়ামে নতুন করে স্পোর্টসের সমাপনী আয়োজনে প্রধানমন্ত্রীর সাথে শিশু তাহসিনের ছবিটি অসংখ্য মানুষের হৃদয় স্পর্শ করে। দুপুরে বাবা নাজমুল হককে নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে সৌজন্য সাক্ষাৎ করে তাহসিন। 2025 সালের জুলাইয়ে উত্তরার মাইলস্টোন স্কুলে যুদ্ধ বিমান বিধ্বস্তের ঘটনায় বড় বোন তাহসিনাকে হারায় তখনকার 6ষ্ঠ শ্রেণীর এই শিক্ষার্থী। সাক্ষাৎকালে তাহসিনের পড়াশোনার খোঁজ খবর নেন প্রধানমন্ত্রী, তার স্বপ্নের কথা জানতে চান এবং নিজের স্বপ্ন বাস্তবায়নে নিষ্ঠার সঙ্গে কাজ করে যাওয়ার পরামর্শ দেন। আলাপচারিতায় তাহসিন জানায় তার সবচেয়ে প্রিয় খেলা ফুটবল। প্রধানমন্ত্রী নিজের সই করা একটি ফুটবল সহ বিশেষ উপহার তুলে দেন তাহসিনের হাতে। পার্বত্য অঞ্চলে শান্তি ফিরিয়ে আনতে না পারলে পুরো দেশে শান্তি ও স্থিতিশীলতা ফেরানো সম্ভব নয় বলে মনে করেন টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান। এজন্য 1997 সালের শান্তি চুক্তি বাস্তবায়নের দাবি জানান তিনি। আজ জাতীয় প্রেস ক্লাবে পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়ন আন্দোলনের আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। এ সময় বাংলাদেশ বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, বিগত সরকার দীর্ঘ 17 বছর ক্ষমতায় থাকলেও পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নে কোনো ভূমিকা রাখেনি। তাই পাহাড়িদের সাথে আলোচনা করে একটি স্থায়ী সমাধানের লক্ষ্যে অবিলম্বে জাতীয় কমিশন গঠন করার আহ্বান জানান তিনি। সভায় বক্তারা বলেন, সম্প্রতি পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান পদত্যাগের পর চুক্তি লঙ্ঘন করে একজন অপাহাড়ি প্রতিমন্ত্রী দিয়ে মন্ত্রণালয়ের কাজ চালানো হচ্ছে। হবিগঞ্জ সদরে জাতীয় নাগরিক পার্টি এনসিপি এবং পৌর বিএনপি ও জেলা ছাত্র দলের পাল্টাপাল্টি কর্মসূচিকে ঘিরে 144 ধারা জারি করেছে জেলা প্রশাসন। শহরে পুলিশের পাশাপাশি 3 প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। জেলা ম্যাজিস্ট্রেট স্বাক্ষরিত এক আদেশে বলা হয়, মঙ্গলবার সন্ধ্যায় এনসিপির সঙ্গে ছাত্রদল ও যুবদল কর্মীদের সংঘর্ষের জেরে বুধবার বিকেল 3টায় পৌর জেলা মাঠে সমাবেশের ডাক দেয় সদর উপজেলা ও পৌর বিএনপি এবং জেলা ছাত্রদল। একই মাঠে সমাবেশের ঘোষণা দেয় এনসিপি। তাই সংঘর্ষ এড়াতে এই আদেশ জারি করা হলো। আদেশ অনুযায়ী পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত হবিগঞ্জ পৌর এলাকায় 5 জনের বেশি মানুষ সমবেত হওয়া যাবে না। বন্ধ থাকবে মিছিল, মাইকিং, স্লোগান এবং পিকেটিং। 144 ধারা জারি হলেও শহরের জীবনযাত্রা স্বাভাবিক রয়েছে, অব্যাহত রয়েছে পুলিশের নিয়মিত টহল।
চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনকে 3 সহযোগী সহ গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার রাত 3টায় শহরতলির ঝুমঝুমপুর এলাকা থেকে তাকে আটক করা হয়। যশোরের পুলিশ সুপার রফিকুল ইসলাম জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে যশোর ও চট্টগ্রাম পুলিশের একটি দল ঝুমঝুমপুর এলাকায় অভিযান চালায়। পরে তাদের আটক করে হস্তান্তর করা হয় গোয়েন্দা পুলিশের কাছে। এরই মধ্যে তাদের নিয়ে পুলিশ ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছে। এর আগে চট্টগ্রামে বিদেশি পিস্তল ও 4 রাউন্ড গুলি সহ ইমনের 2 সহযোগীকে গ্রেপ্তার করে পুলিশ। এরা হলেন আসিফ ও আরিফ। তারা পুলিশকে জানিয়েছে, ডেভিডের নেতৃত্বে তারা দীর্ঘদিন চট্টগ্রামের বিভিন্ন এলাকায় চাঁদাবাজি ও সন্ত্রাসের সাথে জড়িত ছিল। বেসামরিক বিমান পরিবহন খাত সম্প্রসারণ করে বাংলাদেশকে আঞ্চলিক এভিয়েশন হাবে পরিণত করতে চায় সরকার। সেই লক্ষ্যে মাস্টার প্ল্যান, পাইলট প্রশিক্ষণ একাডেমি ও বিমান বহরে নতুন উড়োজাহাজ যুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বিমান প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। Under the leadership of Honorable Prime Minister, Mr. Tariq Rahman, the government is working to make Bangladesh a regional aviation hub, where we are working together. We are preparing an aviation master plan and establishing a pilot training academy, which I already explained. We will talk to you, those of you in the aviation sector, of which US Bangla Airlines is prominently one of them, and see how we can provide certain financial support or certain reliefs that allow you to function as a business, create those necessary jobs in the country. চলছে সংবাদ সংযোগ। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেল। থাকুন ৭১-এর সাথে।